2 দিন বিরতির পর চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট। বহির্নোঙরেও বন্ধ থাকবে কার্যক্রম। দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার বিএনপি চেয়ারম্যানের। ধর্মের ভিত্তিতে বিভক্ত না করার আশ্বাস জামায়াত আমিরের। 27 দিনের লড়াই শেষ। মিয়ানমারের সংঘর্ষে সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনানের মৃত্যু। দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার পরামর্শ সিপিডির। সবুজ টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা শীর্ষক জরিপ প্রকাশ। আলোচনার পর ইরানের তেল রপ্তানিতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। পারমাণবিক সংলাপ চালু রাখার ইঙ্গিত তেহরানের। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 2 দিন বিরতির পর 8 ফেব্রুয়ারি সকাল 8টা থেকে 4 দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। 7 ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, রোববার আবারও সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হয়েছে। সংশ্লিষ্ট সব শ্রমিক কর্মচারীকে ধর্মঘট পালন করে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় সহায়তা করার আহ্বান জানাচ্ছি। ধর্মঘটের আওতায় থাকবে বন্দরের বহির্নোঙরও। বহির্নোঙরে কোনো কাজ চলবে না। এনসিটি চুক্তির প্রতিবাদে গত 6 দিন ধরে চলছে শ্রমিক ও কর্মচারীদের কর্মবিরতি। 5 ফেব্রুয়ারি উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর শুক্র ও শনিবার 2 দিনের জন্য কর্মবিরতি স্থগিত করে শ্রমিক নেতারা। তখনই হুঁশিয়ারি দিয়েছিল, সরকার এনসিটি চুক্তি থেকে সরে না এলে 8 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হবে। বিএনপি ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এটি এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি। 7 ফেব্রুয়ারি নীলফামারীতে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। ঘোষণা দেন, যুব সমাজকে দক্ষ করে তুলতে এ জেলায় স্থাপন করা হবে প্রশিক্ষণ কেন্দ্র। এদিকে দেশকে ধর্মের ভিত্তিতে বিভক্ত না করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, ধর্মের ভিত্তিতে বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না। কোনো ধার্মিক মানুষ অন্য ধর্মের মানুষের ক্ষতি করতে পারে না। দুপুরে হবিগঞ্জে এক জনসভায় তিনি কথা বলেন। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের শিশু হুজাইফা আফনান 27 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। 7 ফেব্রুয়ারি সকাল 9টা 45 মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে তার মৃত্যু হয়। হুজাইফার চাচা শওকাত আলী মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। বলেন, সকালে চিকিৎসকরা হুজাইফাকে মৃত ঘোষণা করেছেন। মরদেহ বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে। 11 জানুয়ারি টেকনাফের তেচ্ছি ব্রিজ এলাকায় মিয়ানমারের ওপার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয় স্থানীয় বাসিন্দা জসিমউদ্দিনের মেয়ে 12 বছর বয়সী হুজাইফা আফনান। প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে এদিন সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয় তাকে। মাথায় বিদ্ধ গুলিটি অপসারণ করা সম্ভব না হওয়ায় 13 জানুয়ারি বিকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। চলমান সংস্কার কর্মসূচি বাস্তবায়নের জন্য আগামী সরকারের উচিত হবে সরকারি বিভিন্ন পদে বর্তমান প্রধানদের রেখে দেওয়া। 7 ফেব্রুয়ারি ব্র্যাক সেন্টারে আয়োজিত নির্বাচনী এলাকায় সবুজ টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা শীর্ষক সংবাদ সম্মেলনে এই কথা বলেন সিডিপির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মুয়াজ্জেম। এ সময় আরও কয়েকটি ব্যাংককে একীভূত করা উচিত বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশে অধিকাংশ ভোটার পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের পক্ষে থাকলেও বাস্তবে তাদের উন্নয়ন ধারণা এখনো মূলত রাস্তা সেতু নির্মাণের মতো প্রচলিত অবকাঠামো কেন্দ্রিক। এমন চিত্র উঠে এসেছে সেন্টার ফর পলিসি ডায়ালগের জরিপ ভিত্তিক গবেষণায়। এই সরকার আসলে দায়ী না। প্রথম কথা, এই সরকার বরঞ্চ ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণের কাজটি নিয়েছিল। আমরা প্রত্যাশা করেছিলাম যে এই 1.5 বছর সময়কালের ভিতরে উত্তরণের কাজটি প্রায় তারা শেষ করে ফেলতে পারবে। দুর্ভাগ্যবশত যেটি হয়েছে, আমার দেখা মতে মনে হয়েছে যে এই সরকার অর্থনৈতিক রিফর্মকে তাদের মূল এজেন্ডা হিসেবে কখনোই নেননি। তাদের মূল এজেন্ডা আসলে অন্যান্য বিষয়গুলো ছিল, যেটা তারা বলেও থাকে। ফলে যেটি হয়েছে যে বিভিন্ন অর্থনৈতিক যে রিফর্মগুলো আমরা দেখি, এগুলো আসলে ব্যক্তি হিসেবে যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন তাদের চেষ্টা এবং তাদের দক্ষতা অভিজ্ঞতা দিয়ে তারা কিছুটা রিফর্ম করার চেষ্টা করেছিলেন। ফলে যেটি হয়েছে, আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছি
আমাদের রিজার্ভের যে সঙ্গীন পরিস্থিতি ছিল নিশ্চয়ই খেয়াল আছে যে কমে 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 8 বিলিয়নে সম্ভবত নেমে এসেছিল বা 12 বিলিয়নে, সেটা এখন ঘুরে দাঁড়িয়ে 32 বিলিয়ন বা 34 বিলিয়নে এখন দাঁড়িয়ে আছে। যদিও আমাদের অনেক পেমেন্ট বাকি আছে, রিজার্ভের পরিস্থিতি ভালো। আমরা কিন্তু একসময় আশঙ্কা করেছিলাম যে টাকার বিনিময় হার এটা না আবার 150-এ গিয়ে ঠেকে, কিন্তু দেখেন এর ভিতরেও বিনিময় হার উন্মুক্ত করে দেবার পরেও কিন্তু আমরা 122-23-এ রয়েছে। ইনফ্যাক্ট এই মুহূর্তে সরকার বাংলাদেশ ব্যাংক যদি ডলার না কিনতো তাহলে কিন্তু টাকা আরো কিছুটা শক্তিশালী হতো, অর্থাৎ আপনি আরো ইমপ্রুভমেন্ট দেখতে পারতেন। সরকার কৌশলগত কারণে এখনো টাকাটাকে ওই ছাড়টা দেন নাই, ফলে সেই কারণে আমরা এটাকে শক্তিশালী, নতুবা আরো কিছুটা শক্তিশালী হয়তো টাকাকে দেখতে পারতেন। তৃতীয়ত হলো ব্যাংকগুলোর ক্ষেত্রে যে দুরবস্থা ছিল, অন্তত পাচার বা এই জায়গাগুলোকে তো বন্ধ করা গেছে, কিন্তু পাচারের টাকা তো থামানো যায়নি, আনাও হয়তো এখনো যায়নি, কিন্তু বন্ধ করা গেছে। এমনকি মার্জার অ্যাকুইজিশনের মতো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব বিভিন্ন চাপের মধ্যেও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এগিয়ে নিচ্ছেন। আমি মনে করি যে এটি যদি সাকসেসফুল হয় তাহলে আরো অনেক দুর্বল ব্যাংক এগুলো মার্জ করার প্রয়োজন আছে। আমি তো মনে করি যে আরো অনেক ব্যাংক বন্ধ করারও সুযোগ আছে। ওমানের মধ্যস্থতায় দেশটির রাজধানী মাস্কাটে 6 ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের আলোচনা শেষ হওয়ার কিছুক্ষণ পর তেহরানের তেল রপ্তানির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। ওই নিষেধাজ্ঞায় বলা হয়েছে ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে আনতে দেশটির তেল পরিবহন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করছে যুক্তরাষ্ট্র। তবে এ পদক্ষেপ ওমানে আলোচনার সঙ্গে যুক্ত কিনা তা স্পষ্ট নয়। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক আলোচনা ছিল একটি ভালো শুরু এবং সংলাপ আগামী দিনে আরও চলবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। 6 ফেব্রুয়ারি ওমানে যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনা শেষে এই মন্তব্য করেছেন আরাঘচি। সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন আরাঘচি, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।